আশা করি ভালো আছেন। আমার প্রাণঢালা অভিনন্দন সবার জন্য। আজকে আমার আলাপের বিষয় নীতি নৈতিকতার ধারাবাহিক দর্শন পর্ব 14। নীতি নৈতিকতার ধারাবাহিক দর্শন পর্ব হচ্ছে 14। থ্যাংক ইউ। শুরু করা যাক। দর্শন কথাটা বললেই বেশ কঠিন মনে হয় এবং মানুষের মাথায় ঘুরপাক খায়। দর্শন বা যুক্তি এগুলো কঠিন মনে হয়, কিন্তু বিষয়গুলো তা না। বিষয়টা হচ্ছে দর্শন মানব সমাজ যখন শুরু হয়েছে তখন তার বেঁচে থাকার প্রয়োজনে সে যা যা করেছে, অর্থাৎ ফলমূল কুড়িয়ে খেয়েছে, জীবজন্তু হত্যা করে খেয়েছে, জঙ্গলে জঙ্গলে ঘুরেছে, জীবন ব্যবস্থার জন্য সে যা করেছে সেটাই হলো তার জীবন দর্শন। তো আমাদের দেশের দর্শন তো অনেক প্রাচীন দর্শন। ভারতবর্ষ একটা প্রাচীন জনপদ। এখানে বহু বহু ব্যবস্থা হয়েছে, বহু সম্প্রদায় এসছে এবং তাদের ভিন্ন ভিন্ন ব্যবস্থা ছিল উৎপাদনের। কাজে আমাদের একক কোনো দর্শন পাওয়া মুশকিল। অনুরূপভাবে পৃথিবীর দেশে দেশে জীবন ব্যবস্থার যে যে ধরন পদ্ধতি ছিল সে অনুযায়ী সেসব দেশের দর্শন, অর্থাৎ 4টা উপমহাদেশের 4 ধরনের দর্শন। আর কমিউনিস্ট দর্শন একটা আছে, এটা আলাপের শেষের দিকে সময় পেলে আলাপ হবে। তাই কমিউনিস্ট দর্শনে খুব একটা এক দেশের থেকে আরেক দেশের, এক মহাদেশের থেকে আরেক মহাদেশের ততটা ভিন্নতা নাই। ভিন্নতা আছে সামান্য। আর বুর্জোয়া ব্যবস্থায়, সামন্তবাদী ব্যবস্থায়, দাস ব্যবস্থায় এবং প্রাচীন গোত্র ব্যবস্থায় এই সবই মানুষের জীবন দর্শন। তো আমরা পেরিয়ে এসেছি ওই সব দর্শন, আমরা বই পুস্তকে জানি, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখেছি সেটা সামান্তর পরের থেকে, প্রাক পুঁজিবাদ থেকে মানুষের জীবন যাপনের ব্যবস্থার যে ধরন পদ্ধতি, এটাই আমাদের দর্শন। তো আমরা সামন্তবাদী দর্শন বা আমাদের চিন্তা চেতনায়, রাজনীতিতে, সমাজ ব্যবস্থায়, সরকারি ব্যবস্থায় সব জায়গায় প্রাচীন ধ্যান ধারণাটা খুব জোরালো অবস্থায় আছে। প্রাচীন ধ্যান ধারণা বলতে সবকটা ধ্যান ধারণার উপসম্য আছে, প্রমাণ পাওয়া যায়। দাস, সামন্ত, প্রাকপুঁজি এবং সাম্রাজ্যবাদী বিভিন্ন উৎপাদন ব্যবস্থা এখানে আছে এবং তার থেকে আমাদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, অভ্যাস, রুচি, কালচারটাও সেভাবে। যে আমাদের এই উপমহাদেশের যে দর্শনটা, আমাদের তরুণরা কি দেখছে, একটা বড় আকারে সাম্প্রদায়িক দাঙ্গা দেখে আসছে। কখনো মুসলিমদের ভিতরে বিভিন্ন গ্রুপিং, মারেফতের পদ্ধতি নিয়ে সংগ্রাম, শরিয়াতি পদ্ধতি নিয়ে সংগ্রাম, শিয়া সুন্নি নিয়ে সংগ্রাম, এগুলো আমাদের দেশের মানুষের মাথার ভিতরে আছে, বড় আকারে আছে।
এই হিন্দু সনাতনী ধর্মের সাথে মুসলিমদের একটা পার্থক্য, এবং সেখানে ধর্ম নিয়ে কী হয়েছে না হয়েছে এমন কিছু নেই। এবং হিন্দুর বাড়ি আক্রমণ করা, তাদেরকে তাড়িয়ে দেওয়া, তাদেরকে হত্যা করা ভারতবর্ষে অনুরূপ কাজ। আহমদাবাদ, পশ্চিমবাংলা, বিহারে মুসলমান কচুকাটা করা, মুসলমান জবাই দেওয়া, হালে যেটা ঘটছে এটা সবাই আপনারা জানেন। সমস্ত মসজিদ বন্ধ করে দেওয়া, ওই হবে জয় শ্রীরামের রাজত্ব হবে, হিন্দু রাজত্ব হবে। একসময় মুসলমান শাসন ছিল, এখন তা নাই, এখন হিন্দুরা এসছে, এখন হবে হিন্দু রাজত্ব। মুসলমানরা চলে যাও অথবা সব হিন্দু হয়ে যাও। এটা দেখছে, এটা শিখছে, যুবকরা এটা দেখছে, আমরা এটা দেখছি, সাম্প্রদায়িক দেখছি। উৎপাদন ব্যবস্থার ভিতরে এসব থাকবে। আর মূল যে কথাটা, উৎপাদন ব্যবস্থা, চাষাবাদ, জীবন ধারণের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটি ঠিক যেমন, সেখান থেকে আমাদের ওই দর্শনটা সৃষ্টি হয়, লজিকটা সৃষ্টি হয়। ব্যক্তিগত মালিকানা, শ্রেণীবিভক্ত সমাজ, ধনী গরিব মজদুর, বিভিন্ন শ্রেণী বিভক্ত। এই বিভিন্ন শ্রেণীর দর্শনও আবার বিভিন্ন রকম। একজন বড়লোকের ছেলের চিন্তা ভাবনা যেরকম, একটা ভ্যান ড্রাইভারের ছেলের চিন্তা ভাবনা সেরকম না। একজন ক্ষেত মজুরের বাচ্চা পরিবার যেভাবে চিন্তা ভাবনা করে, একটা মন্ত্রী সাহেবের ছেলে, এমপি ছেলের পরিবার তাদের চিন্তা ভাবনা সেরকম না। কাজেই উৎপাদন ব্যবস্থা ভিত্তিক যে শ্রেণীবিভক্ত সমাজটা, এখান থেকে যে আমাদের জ্ঞানটা এসছে, এখান থেকে যে আমাদের লজিকটা, যে ফিলোসফিটা এসছে, এটাই আমাদের ফিলোসফি বা জীবন দর্শন, এটি আমাদের বিশ্বাস, ধর্মের থেকেই বড় বিশ্বাস। কাজেই দর্শন সৃষ্টি হয়, আকাশ থেকে আসে না। দর্শন কোনো বই পড়ে পাওয়া যায় না। দর্শন, ফিলোসফি, এটা কার থেকে শেখা যায় না। দর্শন একটা দেশের তৃণমূল উৎপাদন থেকে আমলা, মুৎসুদ্দি, বুর্জোয়া, প্রতিটি তার পেশাভিত্তিক যে কাজ, সেখান থেকে তার দর্শন, তার জ্ঞানটা আসে। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জ্ঞান পাই। তার ভিতরে চক্ষু একটা ক্যামেরার মতো। আমাদের চক্ষু দিয়ে আমরা আমার চতুর্পাশে দেখি, যাহা দেখি তাহাই আমার জ্ঞান। আমার ঘেলুটা, আমার মস্তিষ্কটা হচ্ছে কি সিম কার্ডের মতো, সিম কার্ড, মেমোরি কার্ডের মতো। আমি আমার চক্ষু দিয়ে আমি যা দেখি, আমার ঘেলুতে, আমার মস্তিষ্কে ছাপ পড়ে, রেকর্ড হয়, আমার মস্তিষ্কে জমা হয়, মেমোরি কার্ডের মতো এটা জমা হয়। কাজেই একজন ক্ষেত মজুরের ছেলে, একজন ভ্যান ড্রাইভারের ছেলে, সে চোখ দিয়ে দেখে বাবা গাড়ি চালায়, বাবা চাল কিনতে পারে না, বাবা লেখাপড়া যায় না, আমি স্কুলে যাই না, আমি ধনী লোকের বাড়িতে গরু চড়াই। এটা তার জীবন ব্যবস্থার থেকে এইটাই তার দর্শন। মন্ত্রীর ছেলে, সে কি দেখে, বাবা মন্ত্রী, সে ভার্সিটিতে পড়ে, ওটাই তার দর্শন, ওটাই তার শিক্ষা। কাজে শ্রেণীবিভক্ত সমাজের দর্শনটা, দৃষ্টিভঙ্গিটা, আশা আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা, সব কিছু নির্ভর করে একটি সমাজ ব্যবস্থার উৎপাদন ব্যবস্থার উপরে। দর্শন কোনো ভিন্ন জিনিস নয়। দর্শন একটি সমাজের প্রচলিত জীবন ব্যবস্থা। আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যাহা টের পাই, লৌকিক দুনিয়া, ইহলৌকিক নয়, হ্যাঁ ইহলৌকিক, লৌকিক দুনিয়ায় আমার সামনে, আমার চক্ষু দিয়ে যা দেখি, আমার মস্তিষ্কে তার ছাপ পড়ে, মেমোরিতে তা থেকে যায়। কাজেই আমার চিন্তা ভাবনা, আমার রাজনৈতিক দল,
আমার সংগ্রামও সেরকম হবে। কাজেই একজন গরিব মানুষ, তার স্বপ্ন মাঝারি একটা পরিবারের স্বপ্ন, উচ্চ পরিবারের একটা স্বপ্ন ভিন্ন ভিন্ন। এই শ্রেণীবিভক্ত সমাজের ফিলসফিটা এরকম। আমার মস্তিষ্কে আমার দু চোখ দিয়া, দুটো চক্ষু মানে ক্যামেরা, দু চোখে দিয়া আমি যা দেখি, এখন কি দেখি, আমি বিশ্ব দেখি না। আমার দেশটা ভারতবর্ষের দক্ষিণ অঞ্চলে, এশিয়ার দক্ষিণ অঞ্চলে যুবক বা আমরা যা দেখি তাই আমাদের দর্শন। আমাদের দর্শনে কি দেখি? খুনাখুনি, সাম্প্রদায়িক মারামারি, প্রেম প্রীতি ব্যর্থ হয়ে পাগল হয়ে যাওয়া, আত্মহত্যা করা, কাউকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়া, চুরি দেখি, হাইজ্যাক দেখি, ডাকাতি দেখি, ঘুষ খাওয়া দেখি, বড় লোকদের দেখি, জমিদার বাড়ি দেখি। এই যা দেখি তাই আমার কালচার, তাই আমার রাজনৈতিক সংগ্রাম। কাজী আমার ফিলোসফি, আমার দর্শন বিশ্ব দর্শনের একটি এলাকার আংশিক দর্শন। বিশ্ব দর্শনটা আবার ভিন্ন। বিশ্ব দর্শন বলতে কিছু নাই। কমিউনিস্টদের বিশ্ব দর্শন আছে, এটা পরে সময় পেলে আলাপ করব। কাজে মূলত যে জিনিসটা, সেটা হচ্ছে কি, আমার উৎপাদন ব্যবস্থার ভেতর থেকে আমার জীবন ব্যবস্থা অ্যাসেম্বল হয়, আমার জীবন ব্যবস্থার সৃষ্টি হয়। আমার জীবনে আশা আকাঙ্ক্ষা, শখ আহ্লাদ, ক্ষোভ, প্রীতি, বিদ্রোহ ইত্যাদি আমার জীবন ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থায় আমাকে এগুলা ঠিক করে দেয়। এই হচ্ছে ফিলোসফির অন্য কোনো সংজ্ঞা নাই। আমার এখন ভয় দিয়া, আমাদের একটা শিশুকে জন্ম থেকে 5 রকমের ভয় দেওয়া হয়। এই তোমার আব্বা আসলে তোমাকে মারবে, স্কুলে গেলে তোমাকে স্যার মারবে, তোমার বড় কাকা আসলে তোমাকে মারবে, তারপরে ঘুম পড়াবার সময় ভূতের ভয় দেখায়। আমার দেশের একটা শিশুকে 5-6 রকমের ভয় দিয়ে বড় করা হয় এবং তার দেহে মনে ভয় নিয়ে সে বড় হয়। তারপরে রাষ্ট্রের ভয়, পুলিশের ভয়, এতগুলো ভয় নিয়ে আমাদের সমাজ, আমরা বড় হয়েছি। কাজী যে সমস্ত অন্যায় আমরা দেখি, অন্যায়ের বিরুদ্ধে করতে গেলে রাষ্ট্রের ভয়, ফাঁসি হবে, জেল হবে। কাজী ভয় দিয়া আমাদের এই সমাজ গঠিত। আর কি, খুন করতে হবে, সাম্প্রদায়িক দায়িত্ব আমাকে শিখিয়েছে, অন্য ধরনের মানুষকে খুন করতে হবে, আগুন লাগায় দিতে হবে, সমস্ত ধ্বংস করে দিতে হবে, নিজেকে পাগল হয়ে যেতে হবে। এই হলো এদেশের জীবন ব্যবস্থার দর্শন। আর জীবন ব্যবস্থাটা এসছে এদেশের উৎপাদন ব্যবস্থার থেকেই আমাদের জীবন দর্শনটা আসছে। জীবনের লৌকিক বিশ্বাসগুলো আমরা স্থাপন করছি। আমরা অতীত দেখি নাই, শুনেছি। সেই হরপ্পার যুগ, মহেঞ্জোদারোর যুগ, আদিম যুগ শুনেছি। আমরা যারা শিক্ষা দিকে নেই তারা জানি। বাদবাকি এই প্রজন্মের লোকেদের যে জীবন দর্শন, সেটা হচ্ছে পেটিবুর্জোয়া শ্রেণীবিভক্ত সমাজ, শ্রেণীবিভক্ত উৎপাদন ব্যবস্থা থেকে তার জীবন সৃষ্টি হয়েছে। এখানে তার আশা আকাঙ্ক্ষা, তার রুচি অভ্যাস, তার সংগ্রামের চরিত্র এখান থেকে সৃষ্টি। আমাদের যে মতদর্শ, এই মতাদর্শটা কখনো কোনো বই পড়ে বা এটা আকাশ থেকে আসে নাই। আমাদের মতাদর্শটাই হচ্ছে দক্ষিণ এশিয়ার জীবন ব্যবস্থা, অর্থাৎ দক্ষিণ এশিয়ার উৎপাদন ব্যবস্থা। দক্ষিণ এশিয়ার যে উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থা আমাদের চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, এবং তারই ছাপ পড়েছে আমাদের মস্তিষ্কে। সামন্ত, জোরদারি, মহাজনী, দেহ ব্যবসা, ফটকাবাজি, কালোবাজারি, এসবই হলো আমাদের জীবন ব্যবস্থা বা এসবই আমাদের দর্শন। সমাজ ব্যবস্থাই জীবন ব্যবস্থা।
তা একটু আগে বলেছি, এর বাহিরে অন্য কোনো উপায় নেই। এখন আরেকটা আছে বৈজ্ঞানিক ব্যবস্থা। বৈজ্ঞানিক ব্যবস্থা অর্থাৎ কমিউনিস্ট ব্যবস্থা যৌথ, এটা যৌথ ব্যবস্থা। এটা মালিকানা ব্যবস্থা এখানে থাকে না, কোনো মালিকানা নাই। কমিউনিস্ট ব্যবস্থায় মালিক শুধু একটা মহিলার মালিক তার স্বামী, স্ত্রী আর স্বামী, এটাই এই মুহূর্তের বাস্তবতা। এটা আবার কোনো আকারে ছিল না, নির্দিষ্ট কোনো স্ত্রী ছিল না, নির্দিষ্ট স্বামী ছিল না। আমি সেদিকে যাব না। এই মুহূর্তে মালিকানা ব্যবস্থা থাকবে শুধু স্ত্রীর মালিকানা। শিশু সন্তান জাতীয় সম্পদ, জাতির শিক্ষা ভার্সিটি থেকে সে পড়ে এবং জাতি তার পিছনে ইনভেস্ট করে, কাজেই সে একটা জাতীয় সম্পদ। হ্যাঁ, তার ঠিকানা বাবা একটা ঠিকানা, মা একটা ঠিকানা। কাজে বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থায় সব যৌথ। সে জন্ম নিয়ে এসে দেখে না আমার পিতা 5 বিঘার মালিক, আমার পিতা 100 বিঘার জমি মালিক, আমার পিতার 5খানা গাড়ি আছে, আমার পিতার এই আছে সেই আছে, আমার পিতার আছে, আমি ওইটার মালিক। এই হয়েছে ওই ব্যক্তিগত মালিকানা যুগের একটি মানুষের দর্শন। আর সমাজতান্ত্রিক ব্যবস্থায় একটা মানুষের দর্শন, সে বোঝে সব এক, সব মানুষ এক, সব মানুষের জীবন ব্যবস্থা এক, সব এক থেকে রেশন পায়, এক রকমের রেশন পায়, শিক্ষা দীক্ষা অনুযায়ী সে শ্রম পায়। কাজে কমিউনিস্ট দর্শন আর ব্যক্তি মালিকানার দর্শন, এটা দুই বিপরীত বিষয়। কমিউনিস্ট দর্শন সাম্যবাদী দর্শন। আমি সচক্ষে এটা অনুশীলন করেছি, দেখেছি। আমি আদমজি এবং ক্রিশ্চিয়ান জুট মিলের শ্রমিক কলোনিতে, বিশেষ করে ক্রিশ্চিয়ান জুট মিলের শ্রমিক কলোনিতে আমি একটু বেশি সময় দিতে পেরেছি। আমি সেখানে দেখেছি খুলনা ক্রিশ্চিয়ান জুট মিল। এই ক্রিশ্চিয়ান জুট মিলের যত শ্রমিক, সে সময় একটু সবার সঙ্গে বেশি ছিল। লম্বা কলোনি, প্রত্যেকটা কলোনির সামনে সব পরিবারের রান্নাবাড়ি হয়, প্রত্যেকটা ঘরের সামনে রান্না। একই সময় সন্ধ্যায় সমস্ত চুলাগুলো জ্বলে এবং একে অপরকে দেখে। কবুতরের খোপের মতো ঘর বাড়ি, সব ছেলে মেয়ে, সব স্বামী স্ত্রী, সব মহিলারা সবাইকে দেখে এবং সবার সুবিধা অসুবিধা একে অপরকে জানে। আদমজিও এরকম। কাজে এখানে মানুষের যে লজিকটা, এখানে মানুষের যে দৃষ্টিভঙ্গিটা, সেটা সাম্যের, কারণ সবাইকে জানে। কাজে সাম্যের চিন্তাটা কার্ল মার্কস আকাশ থেকে পায় নাই, লেনিন সাম্যের চিন্তাটা আকাশ থেকে পায় নাই। তারা শ্রমিক শ্রেণীর কলোনির থেকে, শ্রমিক শ্রেণীর জীবন ব্যবস্থার থেকে, আধুনিক শিল্পী ব্যবস্থার ভিতর থেকে এটা এসছে। কাজেই ওই যে শ্রমিক কৃষকের যে সাম্যবাদ বা সমাজতন্ত্রের কথা আমরা বলি, এটা কেউ আবিষ্কার করে নাই, এটা আবিষ্কার হয়েছিল, শ্রমিক শ্রেণীর ভিতরে আবিষ্কার হয়েছিল। আর শ্রমিক শ্রেণী মানেই তো দুনিয়া, সব মানুষ। কেউ অফিসে শ্রম দেয়, কেউ পুলিশি শ্রম দেয়, কেউ খেতে শ্রমিক দেয়, কেউ কারখানার শ্রমিক দেয়, সবাই শ্রমিক। একটা শ্রেণী আছে উৎপাদক শ্রেণী, এদের কথা বাদ দিলাম। এখন এই উৎপাদক শ্রেণীর পৃথিবী চালায়, দেশ চালায়, এদের কথা এখানে আলাপ করবো না, এটা ভিন্ন প্রসঙ্গ। শ্রমিক শ্রেণী, শ্রমিক বলতে কেউ শিল্পের শ্রমিক, কেউ ক্ষেতের শ্রমিক, কেউ মিল কারখানার শ্রমিক। আদমজিও ঠিক এই একই রকম। সব শ্রমিক একে অপরকে বোঝে, যন্ত্রণা, ঈদ কোরবানি সব ভাগাভাগি, সবাই বোঝে। আসেন এবার কোনো বুর্জুয়া আমলাতান্ত্রিক স্টাফ কোয়ার্টারে। আমি অনুসরণ করেছি চিটাগাংয়ের অফিসার স্টাফ কোয়ার্টার, ঢাকার বাংলাদেশ ব্যাংক অফিসার স্টাফ কোয়ার্টার বা ফ্ল্যাট বাড়ি। এখানে একটা বিল্ডিংয়ে, 22 তলা বিল্ডিংয়ে
বহু দেশের মানুষ থাকে, কেউ কাউকে চেনে না, একই সিঁড়ি দিয়ে নামে বা একই লিফট দিয়ে নামে, কেউ কাউকে চেনে না, কেউ কার সাথে কথা বলে না, কার ঘরে কি খায় কি রান্না করে সবার গেট বন্ধ। এখানে জীবনযাপন এই যে স্ক্যাটার্ড, এই যে যে পৃথক পৃথক যে জীবন ব্যবস্থা, এই বুর্জোয়া সমাজেরটা এরকম। এটা হলো বুর্জোয়া সমাজ ব্যবস্থা। কের সাথে কের সংযোগ নাই, কের সাথে কোর আত্মীয়তা নাই, কের সাথে কোনো রকম সম্পর্ক নাই। এটা হলো বুর্জোয়া সমাজের এই স্ক্যাটার সম্পর্ক। যে যেখানে আছে পাহাড় পরিবহন সম্পদ দিয়ে ঘরে আনন্দ ফুর্তি করছে। পৃথিবী কিভাবে চলছে না ঘোল লাগে গেছে। বুর্জোয়া সমাজের ছেলেরা এগুলো ভাবে না, বুর্জোয়ারা এরা ভাবে না। আর কমিউনিস্ট সমাজ ব্যবস্থায় সবাই সবাইকে বোঝে, সবাই সবাইকে জানে। কাজেই বুর্জোয়া দর্শন যে সৃষ্টি হয়েছে বুর্জোয়া কলোনিতে, বুর্জোয়া দর্শন সৃষ্টি হয়েছে বুর্জোয়ার সম্পত্তির ভিতর থেকে, বুর্জোয়ার পাহাড় পরিবহন সম্পদ থেকে বুর্জোয়া দর্শন সৃষ্টি হয়েছে। আর কমিউনিস্ট দর্শন বা মানুষের দর্শন সৃষ্টি হয়েছে শ্রমিক শ্রেণীর কলোনির ভিতর থেকে। কিষানদের ক্ষেত মজুরের সেই মাঠের থেকে এই দর্শনটা সৃষ্টি হয়েছে এবং তারা এই দর্শন শিখেছে। বুর্জোয়ারা যেভাবে তাদের পাহাড় পরিমাণ সম্পদের ভিতর থেকে তারা সব কিছু শিখেছে, তাদের দর্শনটা সেরকম। কাজেই ফিলোসফি বা দর্শন দু রকমের। এক ফিলোসফি বুর্জোয়া ব্যবস্থার ফিলোসফি যা অসাম্য, আর এক ফিলোসফি শ্রমিক শ্রেণীর ফিলোসফি। শ্রমিক শ্রেণীর ফিলোসফিটা আদিকাল থেকে, অর্থাৎ উৎপাদনটা আদিকাল থেকে খেতে খামারে পথে ঘাটে শ্রমিক শ্রেণী উৎপাদন করে, সেখান থেকে তার দর্শনটা সৃষ্টি হয়েছে। এবং এক জায়গায় কাজ করে মায়া মহব্বত সেরকম, একে অপরকে অসুবিধা হলে দেখতে পারে। বুর্জোয়া সমাজ এর বিপরীত, কেউ কারো নয়, যার যার তার তার। কাজেই কমিউনিস্ট দর্শনে আমি একটা উদাহরণ দেব যে এই সমাজে আমাদের শিশুরা কী শিখছে। আমাদের সমাজ ফ্যাসিবাদী সমাজ, ধারাবাহিক ফ্যাসিবাদী সমাজ। সেই আদিকাল থেকে আজ পর্যন্ত সরকারের চরিত্র ফ্যাসিবাদী, সমাজের চরিত্র ফ্যাসিবাদী চরিত্র, অগণতান্ত্রিক ব্যবস্থা। আমি একটা উদাহরণ দেব। আমেরিকান একটা মেয়ে ইতিহাসে পড়ে, সে প্র্যাকটিক্যাল করার জন্য ভারতবর্ষে এসেছিল। প্রথম সে কলকাতায় এসে, কলকাতার যেখানে যে থেকেছে সব জায়গায় তাকে একটা প্রশ্ন করছে, ও ম্যাডাম আপনি কি একা? হোটেলে থেকে গেছে, বলছি কি আপনি কি একা? কলকাতার কোনো কোনো হোটেলে বলছি কি ম্যাডাম আপনার নাইটে কোনো সেবা লাগবে? কলকাতা সে ঘুরে ফিরে বাংলাদেশে এসছে। বাংলাদেশে প্রথম আসে যশোরে, সে রাস্তা দিয়ে হাঁটে হাঁটে সব কিছু দেখে। সব মানুষ জিজ্ঞাসা করে ম্যাডাম আপনি কি একা? আসছে শেষ ঢাকাতে এসছে। ঢাকায় এসে সে সম্ভবত পূরবী হোটেলে সে সিট ভাড়া নিয়ে ওখানে 3-4 দিন থাকে। একদিন ভোরবেলা মর্নিং ওয়াকের জন্য সে বেরোয়, হাঁটতে হাঁটতে বারচিরি এলাকায় গেছে। বারচিরি এলাকার ওখানে দিয়ে দেখে আবার অনেক তরুণরা হাঁটাহাঁটি করতেছে। এই সময় সকাল 8-9টা বাজে। হাঁটতে হাঁটতে মেয়েটি একটা ছেলে তাকে বলছে ম্যাডাম আপনার দেশ কোথায়? ও বলছে আমেরিকা। আপনি কি করেন? আমি ইতিহাস পড়ি, হিস্ট্রি পড়ি, আমি আমি অনুসন্ধান করার জন্য বাংলাদেশে এসেছি। তো মেয়েটি ভাবলো ভার্সিটির ছেলে, তো বলছি কি আপনার একটু কোথায় থাকে? মানে এই কাছে, আমার হোস্টেলেই কাছে। তো বলছি ঠিক আছে। ও ভাবলো কি যাই ওনার রুমে গেলে ওয়াশরুমে যেতে পারবো। তো উনি বলছি চলেন আপনার রুমটা দেখে আসি, আপনার রুমে যাই। তো মেয়েটি আসলে যখনই ঢোকার পরে ও সিটকি লাগিয়ে দিয়েছে। তো মেয়েটি সন্দেহ করলো সিটকি লাগালো কেন। তো মেয়েটি বলল আপনার ওয়াশরুম কোনটা? তো মেয়েটা ওয়াশরুমের থেকে বেরো এসে যখন বসছে, ওই যে আমাদের ঢাকার ওই বাসির ছেলেটা ওই মেয়েটিকে ঝাপটে ধরছে। মেয়েটি ওর হয়তো মেয়েটির ছেলেটির থেকে লম্বা। মেয়েটি বলছে আমি ওই ছেলেটির থেকে লম্বা ছিলাম,
ছেলেটি ব্যথা না পায় ওর পায়ের কাছে পা রেখে ওকে ঝাটকা মেরে ফেলে দিয়ে ও দরজা খুলে বাইরে বেরোতে যে বাইরে দরজার সামনে মেয়েটি পড়ে যায়। তখন হলের অন্যান্য রুমের ছেলেরা জড়ো হয় যে বিদেশি মেয়ে এখানে আসলো এবং পড়ে গেল। সব জড়ো হয়ে বলছে কি, ম্যাডাম আপনার না, আমার কিছু হয় নাই, আমি একটু ওয়াশরুমের জন্য এই রুমে গেছিলাম, ছেলেটা ভালো। তখন সব ছেলেরা তাকে বলে, এই তুই কী করছিস? তার উপর খুব প্রেশার দিল। মেয়েটি বারবার বলতেছে না ও ভালো, ও ভালো। মেয়েটিকে ছেলেটিকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা, এবং বললো কি আমি পড়ে গিয়েছি, বেরোবার সময় আমি পিছলকে পড়ে গেছি। যাই হোক, মেয়েটি যাওয়ার সময় একটা সংবাদ সম্মেলনে সাক্ষাৎ দিয়ে গেছিল, ওই সাক্ষাৎটা আমি দেখতে পেরেছি। মেয়েটি বলছে, হ্যাঁ ভারতবর্ষ খুব প্রাচীন জনপদ, খুব ভালো, এখানে ইতিহাস ঐতিহ্য বেশ, খাবার দাবার মধুর ব্যবহার, আবহাওয়া সবই ভালো, কিন্তু সমস্যা হয়েছে কি এই দেশে কোনোদিন ডেমোক্রেসি ছিল না, ডেমোক্রেসির খুব অভাব, সর্বস্তরে কোনো গণতন্ত্রের কোনো প্রমাণ আপনার দেশে আমি যতদিন থাকলাম কোনো গণতন্ত্রের চর্চা হয়েছে এদেশে মনে হয় না। এদেশ প্রাচীন থেকে আমরা আগে জেনে এসেছি এবং আমি সচক্ষে দেখলাম এদেশে কোনো ডেমোক্রেসি নাই, অর্থাৎ ফ্যাসিবাদী শাসন। কাজেই আমাদের বুঝতে হবে ফ্যাসিবাদটা কেন, গণতন্ত্র নাই কেন। এর উত্তর হবে আমার ফিলোসফি, উত্তর হবে আমার দর্শন। আর দর্শন খুঁজতে গেলে আমার উৎপাদন ব্যবস্থাটা কোন পদ্ধতিতে, উৎপাদন ব্যবস্থার পদ্ধতি ছিল দাস আর সামন্ত আর পেটি বুর্জুয়া বা দালাল মুৎসুদ্দি বুর্জুয়ার জীবন ব্যবস্থা বা উৎপাদন ব্যবস্থা থেকে আমাদের জীবন ব্যবস্থা, আমাদের এই দর্শন। কেন আমরা আগুন লাগাই দেই, কেন আমরা অপরকে খুন করে দিই, কেন আমরা অন্য ধর্মের মন্দিরে আগুন লাগিয়ে দিই, কেন আমরা মূর্তি ভাঙি, কেন ওরা আমাদের মসজিদ ভেঙে দেয়, কেন ওরা আমাদের মসজিদে কীর্তন গায়। এই সবের পিছনে যে একটা দর্শন আছে, সবের পিছনে একটা দর্শন, সেই দর্শন হলো এদেশ কোনোদিন গণতান্ত্রিক ছিল না। এদেশ সেই বাদশাহী আমল থেকে আজও পর্যন্ত ফ্যাসিবাদ, একটানা ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের কখনো রূপের একটু হেরফের দেখা যায়, কিন্তু মূলত সব ফ্যাসিবাদ, অর্থাৎ অগণতান্ত্রিক ব্যবস্থা। যা ওই আমেরিকান মেয়েটি বলে গেছে, আপনার দেশে অভাব শুধু গণতন্ত্রের অভাব। তখন সাংবাদিক বলতো, এখানে তো আপনি সব গণতন্ত্রের অভাবটাকে দায়ী করলেন। হ্যাঁ, আমি আপনার দেশের গণতন্ত্র ডেমোক্রেসি নাই এটারই অভাব করতেছি। তো আপনার আমেরিকার সব গণতান্ত্রিক ব্যবস্থা, সব কিছু গণতান্ত্রিক ব্যবস্থা। আপনি আমেরিকান সরকার ইত্যাদির দিকে যাবেন না, সোশ্যাল পর্যায়ে মানুষের ভিতরে মানুষের সব ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা। একজন আরেকজনের সাথে কথা বলার আগে বলে প্লিজ আমি একটু কথা বলতে পারি। একটি মানুষ ঠিকানা জিজ্ঞাসা করবে, বলে প্লিজ আপনাকে সাথে কিছু একটা জানতে পারি। কিন্তু প্রতিটি পদে পদে আমেরিকায় গণতান্ত্রিক ব্যবস্থা, ব্রিটেনে গণতান্ত্রিক ব্যবস্থা। আর এটার ঘাটতি হলো আমাদের দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের ঘাটতি। আর গণতন্ত্রের ঘাটতি মানেই আমাদের এই যে জীবন দর্শন, জীবন ফিলোসফি যেটা দেখছেন, এটা কি আমাদের ফিলোসফি? আমরা আগুন লাগিয়ে দেই, আমরা হত্যা করে ফেলি, আমরা নিজেরা আত্মহত্যা করি, আমরা প্রেমিকাকে অ্যাসিড মেরে ঝলসে দেই, আমরা ডাকাতি করি, আমরা নারী অপহরণ করে তাকে জোরপূর্বক সেক্স করে তাকে মেরে ফেলে দিই, আমরা শিশুদের উপরে বলাৎ করি। এটা কোনো ওই যে ধর্মীয় যে মসজিদ মাদ্রাসা সেখানে হালে একটু বেশি হচ্ছে। কাজে এর ঐতিহাসিক কারণটা আমাদের বের করতে হবে। আমাদের যে ফেলে আসা যে সামন্ত, ফেলে আসা যে জমিদারি ব্যবস্থা, দাস ব্যবস্থা, ওখান থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি, কারণ ধারাবাহিক সাম্রাজ্যবাদের লেজের বৃত্তি।
ধারাবাহিক সাম্রাজ্যবাদের দালালরা এদেশে ক্ষমতা থেকেছে, তাই ডেমোক্রেসি এখানে জন্ম নিতেই পারে নাই। ডেমোক্রেসি যেন দায়ী সাম্রাজ্যবাদ ও তাদের চুনোপুটি, তাদের দালালরা। কাজে যত ভারতবর্ষের দক্ষিণাংশ আমরা যেখানে বসবাস করি, এই জায়গার কোনো উন্নতি হয় নাই, কিছু হয় নাই। সাধারণ একটা ডেমোক্রেসি, একটা ভদ্রতা, একটা জেন্টালিটির বিষয়টা কি আমাদের দেশের একটা শিক্ষিত লোক পর্যন্ত দেয় না, MA পাস সেও পর্যন্ত দেয় না। সে একটা উদাহরণ দিই, আমি একদিন বাসে যাচ্ছি, আমার একটা লোক দাঁড়িয়েছিল, ও এমন জোরে হেঁচি মারছে, কাশ দিয়েছে যে আমার মাথার ক্যাপটা উল্টে গেছে। তা আমি বললাম, ভাই আপনি এত জোরে কাশ দিলেন কেন? তাহলে তাতে কি হয়েছে? আমি আমার রুমালটা বের করে মুখ চেপে ধরে বললাম কি, আপনি এত জোরে কাশ দিলেন কেন? কয় কি তাতে কি হয়েছে? কাজে আমরা পথে ঘাটে এখানে সেখানে একজনের মুখের উপরে আরেকজন কাশ দেই, কত কিছু করি। অর্থাৎ টোটাল আমি যে আমাদের দর্শন, আমাদের ফিলোসফির যে সমস্যাটা আজকে এনেছি, এখানে ডেমোক্রেসি থাকে না। ডেমোক্রেসি থাকে নেই, এটা আমাদের কপাল দোষ না, আমাদের সাম্রাজ্যবাদের দোষ। পুঁজিবাদ সাম্রাজ্যবাদ এদেশ এখনও পরিচালনা করতেছে, সামনেও করবে। হালে দেখবেন চট্টগ্রাম আমেরিকার ঘাঁটি বানাবে, বঙ্গোপসাগর আমেরিকার ঘাঁটি হবে। এগুলো কে দিচ্ছে? এদেশের শ্রমিক কৃষকরা দেয় নাই। এদেশের এই যে বালক আসছিল না ইউনিভার্সিটির সাথে, এই যে শিবির টিভির কতগুলা ছাত্র, এরা মিলে হাসিনাকে তাড়িয়েছে, সম্প্রসারণবাদ অধিপত থেকে তাড়িয়েছে। এনেছে কাদের? এনেছে মার্কিন সাম্রাজ্যবাদীদের। এবং মার্কিন সাম্রাজ্যবাদ এখন চিটাং বন্দর, বঙ্গোপসাগর, সেন্ট মার্টিন এগুলো দখল করবে, ওখানে খ্রিস্টান রাষ্ট্র করবে। এটা কি এদেশের শ্রমিক কৃষকরা করেছে? না, এদেশের তাদের চুনোপুটি রাজনৈতিক দালালরা করেছে। কথা লম্বা হয়ে যাচ্ছে। আমি আমি নীতি নৈতিকতা, ধারাবাহিক ফিলোসফি বিষয়ে আলাপ, এটা 14 নম্বর পর্ব এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আবার কোনো এক পর্বে ধারাবাহিক আলাপ আছে, আমার কয়েকটা বিষয় করব।